প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আমরা আজ মূলত আলোচনা করব সংস্কার প্যাকেজ ও নির্বাচন। আমাদের সাথে দুইজন অতিথি, আপনাদের সাথে পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকেও স্বাগত জানাই। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, শুরুতেই যেটা বলি যে এখন তো সংস্কার এবং নির্বাচন এটা নিয়েই বোধহয় সবচেয়ে বেশি আলোচনা হয় ঘুরে ফিরে। তো সম্প্রতি যেটা আসলো যে সংস্কার প্যাকেজ ছোট হলে ডিসেম্বর নির্বাচন, একটু বড় হলে আরেকটু সময় লাগবে। তো আপনি তো রাজনৈতিক দল হিসেবে একজন স্টেক হোল্ডার, আপনারা কোনটা চান, ছোট প্যাকেজ না বড় প্যাকেজ? ধন্যবাদ। আমরা চাই হচ্ছে ঐক্যমতের প্যাকেজ, যেটা হচ্ছে অংশীজন, রাজনৈতিক দল, ছাত্রদের নতুন দল হয়েছে, আরও যারা পেশাজীবীরা আছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিলেন, রাজপথে বিভিন্ন ফোরামে কথা বলেছেন, কাজ করেছেন, তাদের ঐক্যমতের ভিত্তিতে আমরা কতটুকু নির্বাচনের আগে করতে পারি আর যতটুকু বাকি থাকবে তার ব্যাপারে একটা ন্যাশনাল প্লেজ সাইন করা যেতে পারে, যে এতটুকু বাকি রইল, এবং একটা ন্যাশনাল প্লেজ সাইন করবে সব রাজনৈতিক দল, স্টেক হোল্ডাররা, পরবর্তীতে এই কাজগুলোকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে। তত মানে ছোট উত্তর হচ্ছে যতটুকুর ব্যাপারে আমরা একমত হতে পারবো অতটুকু। কতটুকু মানে একমত হতে পারবেন, এর ধরনের কোনো ধারণা আছে? আদৌ আপনারা একমত হতে পারবেন কিনা? একটা প্রসেস তো শুরু হয়েছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আমাদেরকে প্রায় 150-র উপরে কোশ্চেনিয়ার 5-6টা কমিশন রিলেটেড পাঠানো হয়েছে, এবং সেই প্রশ্নগুলোতে আপনার দুইটা দিক আছে। একটা হচ্ছে যে প্রস্তাবিত সুপারিশের ব্যাপারে আমাদের পজিশন কি, আমরা কি পুরোপুরি একমত, আংশিক একমত, দ্বিমত, কেন একমত, কেন দ্বিমত, মন্তব্যের ঘর আছে। দ্বিতীয়ত হচ্ছে বাস্তবায়নের প্রক্রিয়া, এটা নিয়ে আবার একটা দ্বিতীয় ঘর আছে, কলাম। বাস্তবায়নের প্রক্রিয়াতে অনেকগুলো অপশন দেওয়া আছে। অধ্যাদেশ দিয়ে করতে চান, অধ্যাদেশটাকে নির্বাচনের আগে হতে পারে অথবা নির্বাচনের পরে হতে পারে, সংশোধনের প্রক্রিয়া কি গণপরিষদের মাধ্যমে হবে না গণপরিষদের ছাড়া হবে, আর হচ্ছে নির্বাচিত সরকারের মাধ্যমে হবে অথবা নির্বাচিত সরকারের আগে হবে, কোন ফর্মে হবে, অনেকগুলো অপশন, মন্তব্যের ঘর আছে। এর বাইরেও যদি কোনো অপশন আপনি প্রস্তাব করতে চান সেটা করবে। তো আমার কাছে মনে হচ্ছে যে ঐক্যমত কমিশনের মাধ্যমে বোঝার চেষ্টা করা হচ্ছে যে কতটুকুর ব্যাপারে আসলে রাজনৈতিক দলগুলো একমত হতে পারবে, কতটুকু বাস্তবায়নযোগ্য, ততটুকুই আমার মনে হয় যে ন্যূনতম আর কি, যেটা একটা ওই মেয়াদের মধ্যে করা সম্ভব। একটা ডেডলাইন কিন্তু প্রিটি কনসিস্টেন্টলি বলা হচ্ছে আর কি, যে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন। এর বেশি সময় কাটানোর মতো, সন্দেহ করবার মতো কোনো রিয়েলিটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের যে বক্তব্য। তারপরে দেখেন যে কমিশনের আভ্যন্তরীণ বিষয় কিন্তু আছে। কালকে সম্ভবত দেখলাম যে আপনার পুলিশ বিষয়ক কমিশনের সাথে পুলিশের সিনিয়র কর্মকর্তারা যারা আছেন, এসপি, ডিআইজি, আইজি র্যাঙ্কের অফিসাররা সবাই মিলে বসছেন প্রধান উপদেষ্টার সাথে। তারা আবার তাদের এই সংস্কার কমিশন নিয়ে কথা বলবেন। আপনারা হয়তো খেয়াল করেছেন যে তাদের একটা অভিযোগের জায়গা ছিল যে তাদের সাথে অনেকের সাথেই ভালোভাবে কনসাল্ট করা হয়নি, কমিশনের যারা দায়িত্ব পালন করেছেন সদস্যরা। আর বেশ কিছু বিষয় তখন আলোচিত ছিল, কিন্তু সেই বিষয়গুলো তাদের সুপারিশের মধ্যে আসে নাই পুলিশের। তার ভিতরে আমাদের তরফ থেকেও একটা প্রস্তাবনা ছিল ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্টস কমিশন করা, যে পুলিশের যদি কোনো ফৌজদারি অপরাধ করেন, রাষ্ট্র অথবা জনগণের বিপক্ষে দাঁড়ান, তার তদন্ত, শাস্তি, প্রসেসটা কিভাবে ডিল করা হবে। এই কমিশনের ব্যাপারে আমরা কয়েক বছর থেকে কথা বলে এসেছি। এইটা নিয়ে কোনো প্রস্তাবনা, সুপারিশ ওখানে যায় নাই। দ্বিতীয় যে জায়গাটা দেখলাম পুলিশ সদস্যরাও কথা বলতে চান কালকে, সেটা হচ্ছে যে আপনার রাজনৈতিক যে ইন্টারফেয়ারেন্স, পলিটিক্যালি তাকে ব্যবহার করা, নির্বাহী আদেশের মাধ্যমে যাচ্ছে তাই দায়িত্ব পালন করতে বাধ্য করা এবং ভাবমূর্তি নষ্ট করা দিন শেষে, এবং রাজনৈতিক সরকারগুলো পরবর্তীতে আর তাদের দায়িত্ব নেয় না। এই বাস্তবতাটাকে কিভাবে তারা ডিল করবে, এই জায়গাটা নিয়ে তারা কথা বলবে। আমরাও এগুলো নিয়ে কথা বলেছি এবং আমাদের প্রস্তাবনার মধ্যে দিয়েছি। যে বিষয়টা মিসিং দেখলাম পুলিশ কমিশনের, সেটা হচ্ছে যে আপনার কনস্টেবল থেকে শুরু করে সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর লেভেলের যে আপনার কর্মকর্তারা অথবা সদস্যরা আছেন, তাদের কোনো ভয়েস রিপ্রেজেন্টেশন কালকের মিটিংয়ে দেখতে পাচ্ছি না। তো প্রবলেম হচ্ছে যে আপনি পুলিশ কর্মকর্তাদের বক্তব্য শোনেন নাই, আবার এই যে 2 লক্ষ প্লাস পুলিশ সদস্য আছে, বিভিন্ন পর্যায়ের পুলিশ অ্যাসোসিয়েশন আছে, এই অ্যাসোসিয়েশনের অনেক দাবি দেওয়া আমাদের কাছেও এসছে, আমরা পড়লাম, এবং অনেক দাবি দেওয়াই যৌক্তিক। এবং একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে জাতিসংঘের রিপোর্টে যে কথাটা উঠে এসছে,
66% মৃত্যুর জন্য যে লেথাল ওয়েপেন ব্যবহার করা হয়েছে এটা কিন্তু পুলিশের ওয়েপেন না। যদিও সকল দায়, দোষ, অভিযোগ, আমাদের ক্ষোভ সব কিন্তু পুলিশ সদস্যদের উপরে। 44 জন অথবা 47 জন পুলিশ সদস্য খুন হয়েছেন ওই সময়টাতে। অতএব যেই ওয়েপেন দ্বারা এই হাজার হাজার অথবা শত শত মানুষকে খুন করা হয়েছে, আহত করা হয়েছে, প্রতিবন্ধী করা হয়েছে, এই অস্ত্রগুলো কিন্তু বিজিবি ব্যবহার করে, র্যাব ব্যবহার করে, আমাদের আর্ম ফোর্সেস ব্যবহার করে। আমাদের পুলিশ সদস্যদের কিন্তু স্নাইপারের রাইফেল নাই গুলি করে মানুষ মারা আহত করার, কারণ পুলিশ কিন্তু একটা কমিউনিটি বেস ফোর্স। তাহলে সেই জায়গায় দেখেন দায় তার প্রায় শতভাগ, কিন্তু সে আসলে কত শতাংশের জন্য দায়ী এবং এই দায়ের আসলে কতটুকু রাজনৈতিক আর কতটুকু স্বেচ্ছাচারিতা ছিল। তো যখনই আমরা ঐক্যমতের প্রশ্নে আসব, নির্বাচনের প্রশ্নে আসবে, সংস্কারের প্রশ্নে আসব, পুলিশ তো একটা বড় ফোর্স। এই ফোর্স ছাড়া তো আপনি নির্বাচনের প্রস্তুতি নিতে পারবেন না। অতএব এই বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি আমাদের ভিতরে আলাপ তর্ক হয়ে একমত হওয়া জরুরি। একমত হওয়া জরুরি। ডাক্তার জাহিদুর রহমান, আপনিও একটা কমিশনের সাথে ছিলেন। আসলে মোটা দাগে কতটুকু সংস্কার রাজনৈতিক দলগুলো একমত হতে পারে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। আমি যদি একজন বিশ্লেষকের জায়গা থেকে দেখি, বিদ্যমান যে প্রেক্ষাপট পরিস্থিতি যা দেখা যাচ্ছে, খুব সামান্য সংস্কারেই আসলে একমত হবে। মানে আমাদের ওই যে অপরচুনিটি ছিল, আমি এই কথা বেশ কিছুদিন থেকে বলছি, আজকে আর একটু ডিটেইল বলি। মানে একটা গণ অভ্যুত্থান যেহেতু আমাদের এখানে হয়েছে, আমি এটাকে গণ অভ্যুত্থান প্রথম দিন থেকে বলছি, এবং প্রথম দিন থেকে কেউ কেউ এটাকে যখন বিপ্লব বলার চেষ্টা করছিলেন সেটাকে কন্টেস্ট করেছে। কারণ আছে, এই শব্দের মধ্যে একটা বিশাল বড় রাজনীতি আছে। রাজনীতিটা হচ্ছে, এটা যদি বিপ্লব হয় তাহলে একটা বিপ্লবী সরকার তৈরি করা সম্ভব এবং তাকে দিয়ে অনেক কিছু করানো যেতে পারে। আমি ওই আলোচনা আজকে ঢুকছি না, এটা কেন বিপ্লব না, এটা কেন একটা গণ অভ্যুত্থান। কিন্তু এটাকে বিপ্লব হিসেবে হাজির করতে গিয়ে এমন সব কথা মাঠে আনা হয়েছিল যেগুলো একটা গণ অভ্যুত্থানের সাথে যায় না। ফলে যেটা হলো, এই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার তো অনেক আছে, এবং এটা তো আমরা চূড়ান্ত রূপটা এসে আসলে দেখলাম এই জুলাই আগস্টে ঘটলো। মানে এটাকে যদি আমরা ডেলিভারির সাথে চিন্তা করি, একটা প্রেগনেন্সির হিস্ট্রি থাকে ওভার দ্য ইয়ার্স। ফুয়াদ ভাই এখানে আছেন, মানে শেখ হাসিনার বিরুদ্ধে কত লম্বা একটা লড়াই আসলে হয়েছে। তো সব স্টেক হোল্ডার তারা যখন এক এক রকমভাবে দেখছে, এখন এটাকে বিপ্লব বানানোর চেষ্টা করে, আমি যদি আরও স্পষ্টভাবে বলি, কিছু মানুষ এই রাষ্ট্রের ক্ষমতা দখল করার এক ধরনের খোয়াবের কারণে এমন সব আলাপ মাঠে আনা হয়েছিল যেগুলোর সাথে অনেক শক্তি আর আসলে নিজেকে এটার সাথে অ্যালাইন্ড ফিল করে নাই। ফলে যেটা দাঁড়িয়েছে, তারা যতটুকুও সংস্কার করত, আমি একদম স্পেসিফিকলি বলি, ধরুন বিএনপি এই মুহূর্তে সংস্কার শব্দটার সাথে, সংস্কারের তারা অস্বীকার করছেন না, কিন্তু তারা ক্লিয়ারলি, আমি গতকাল জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন জাতিসংঘ মহাসচিবের সাথে দেখা করেছেন, জনাব সালাউদ্দিন আহমেদও ছিলেন, ক্লিয়ারলি বলেছেন ন্যূনতম সংস্কার নির্বাচনের সাথে রিলেটেড সংস্কার, এইটুকু করে নির্বাচনে যেতে হবে। এই যে স্ট্যান্সটা নিয়েছে তারা, এটাও আসলে মাঠে এতদিন ধরে যা হয়েছে তার একটা রিয়াকশন বলে আমি মনে করি। ফলে বিএনপি ওই জায়গায় চলে গেছে। অ্যাট দ্য সেম টাইম যোগ করতে হবে, এটা একটা সরকার সংস্কারের কথা বলছে, সেই সরকারটাকে, যে সরকারটা অত্যন্ত দুর্বল হিসাবে মানুষের সামনে অলরেডি এক্সপোজড। দ্রব্যমূল্য নিয়ে এক ধরনের স্বস্তি আছে, উইচ ইজ রাইট। তবে আমি সবজির মূল্যটাকে খুব বেশি গুরুত্ব দিতে চাই না, আমাদের সিজনে এটা কম বেশি হয়, কিন্তু অন্যান্য ক্ষেত্রেও কিছু সাফল্য আছে। কিন্তু এর বাইরে, বিশেষ করে আইন শৃঙ্খলার ক্ষেত্রে সরকারের এক্সিস্টেন্স দেখা যায় না। আমি কথাটা এই কারণে বলছি, আপনি যখন আপনার নিজের কিছু এজেন্ডা নিয়ে বসবেন অন্য দলগুলোর সাথে, কারণ এই সরকারের তো নিজেরও একটা স্টেক আছে আমি মনে করি, কারণ এই সরকারটা একটা তত্ত্বাবধায়ক সরকার না, এই সরকারটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, যেটা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ম্যান্ডেট প্রাপ্ত, আমি ম্যান্ডেট প্রাপ্তও বলছি, ভোটের ম্যান্ডেট না হলেও। সো ওই সরকারটা নিজের স্টেক যে কি আছে সেটা খুব শক্তভাবেও প্রেজেন্ট করতে পারবে না, কারণ সরকার যথেষ্ট দুর্বল এর মধ্যে প্রমাণিত হয়েছে। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় না খুব বেশি সংস্কার হবে। এবং আমি বিএনপির যে অ্যাটিটিউড দেখছি, এবং ফুয়াদ ভাই যেটা বলছেন, যেটা আসলে ঐক্যমত্যের প্যাকেজ হওয়া দরকার, ঐক্যমত্যের প্যাকেজটা আসলে, মানে প্রধান উপদেষ্টা ছোট প্যাকেজ বলতে যা বোঝাচ্ছেন, ঐক্যমত্যের প্যাকেজটা তার চেয়েও ছোট হবে আসলে। আমি এটা মোটামুটি এখনকার মাঠের অবস্থা, মানে যে প্যাকেজটাই ঐক্যমত হোক, সেটা নিয়ে কি, মানে যে নির্বাচন, যেমন নির্বাচন আমরা চাই, সেই নির্বাচন করা সম্ভব হবে? খুবই সম্ভব। আমি আরেকটু খোলাখুলি বলি, ধরেন একটা সংস্কার ও নির্বাচন, আমরা অনেকগুলো সংস্কার প্রস্তাব করেছি, 150-র বেশি এর মধ্যে আমি বিশ্বাস করি খুবই গুরুত্বপূর্ণ প্রস্তাবও আছে, কিন্তু আমি ধরে নিলাম একটাও হলো না। আমি মনে করি তারপরে চমৎকার একটা নির্বাচন হবে। এটা কেন সেটা বলি। আমাদের সংসদ নির্বাচন হয় যে আইনে, সেটাকে আরপিও বলে, গণপ্রতিনিধিত্ব আদেশ।
এটার একটা মেজর সংস্কার হয়েছে 2008-এর তত্ত্বাবধায়ক 7-8-এর সময় তত্ত্বাবধায়ক সরকার। আওয়ামী লীগ এসে অনেক কিছু বাদ দিলেও কিছু কিছু জিনিস রেখেছে, কিন্তু তার আগের যে আরপিও আছে তার মধ্যে তো দুর্বলতা ছিল। তো সে আরপিওতে কি 96 নির্বাচন 2001-এর নির্বাচন ভালো হয়নি? ওই আরপিও তো এই আরপিওর চাইতেও দুর্বল ছিল। তার মানে ক্ষমতা যারা থাকে সরকারটা ম্যাটার করে, সরকারটাই ম্যাটার করে। আসলে আমরা যাবতীয় আইন কখন করতে চাই, যখন আস্তে আস্তে আমরা চাই যে সরকার ম্যাটার করবে না, আর বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন তো আমাদের দলীয় সরকারের অধীনে হয়, তখন যাতে আমাদের নির্বাচন কমিশন সেই রকম শক্তি নিয়ে, সাহস নিয়ে, নিরপেক্ষতা নিয়ে নির্বাচন করতে চায়, সেই কারণে। সুতরাং আমি মনে করি এটা সম্ভব। আর একটু যোগ করে রাখি, আমাদের মূল প্রবলেম আসলে আরপিও না। আমাদের মূল প্রবলেম, যেটা আমাদের উপদেষ্টা ছিলেন, পরবর্তীতে এখন দলের প্রধান জনাব নাহিদ ইসলাম বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল। এটা একটা ফ্যাক্টর, কিন্তু আমি মনে করি এটাও কাটিয়ে ওঠা যাবে, কারণ আমাদের 1 বছরের মধ্যেও তারা যথেষ্ট কনফিডেন্ট হবেন কিনা আমি জানি না। এটা হতে হবে, কারণ দলগুলো যখন মাঠে নামবে তাদের নিজেদের মধ্যে এবং অন্যান্য দলগুলোর সাথে সংঘাতের প্রবাবিলিটি আছে। সেই সময় আমি মনে করি সামরিক বাহিনীর ডেপ্লয় অনেক বেশি যদি করে, কারণ সামরিক বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করার জন্য আমরা আবার বলেছি। এটা আগে ছিল, আওয়ামী লীগ সরিয়ে ফেলেছিল। ওটা যদি ইনক্লুড করে নেয়, অনেক বেশি সংখ্যক সামরিক বাহিনী যদি ডিপ্লয় করা হয়, তাহলে নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্ভব আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ। বেশ, আসাদুজ্জামান ফুয়াদ, জাতিসংঘ মহাসচিবের সাথে যে রাজনৈতিক নেতাদের যে বৈঠক হলো, আপনিও সেখানে ছিলেন, কি বললেন আর কি বার্তা পেলেন? মূলত হচ্ছে মানে আমার কথা আমি বলি আর কি, যে আমরা আসলে কি বলেছি। আমাদের তরফ থেকে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে জাতিসংঘকে মূলত ধন্যবাদ দিয়েছি, যে বিশেষ করে জাতিসংঘের বাংলাদেশ অফিস, মানবাধিকার দপ্তর যেটা আছে জেনেভা ভিত্তিক, তারা আমাদের গণতান্ত্রিক যে আন্দোলন ছিল, লড়াই ছিল, গণ অভ্যুত্থানের পক্ষে তারা খুব শক্তভাবে দাঁড়িয়েছিল। অতএব তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি। দ্বিতীয়ত কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে আপনার যে রিপোর্টটা তারা 114 পৃষ্ঠার গত মাসে তারা লঞ্চ করেছে, যে জুলাই আগস্টে 6 সপ্তাহে আসলে বাংলাদেশে কি হয়ে গেছে, যে একটা সিস্টেমেটিক প্রসিকিউশন যে পারপেট্রেট করা হয়েছে এখানে, জেনোসাইড, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, গ্রস হিউম্যান রাইটস ভায়োলেশন, এগুলো, এবং এর আগে পরে যে আপনার এক্সট্রাজুডিশিয়াল কিলিং, গুম খুন যেগুলো আছে, সেগুলোর একটা খণ্ডচিত্র 6 সপ্তাহে আওয়ামী লীগের যে সালতামামি আসছে সেটা তারা ভেরি প্রফেশনালি আন্ডারগো করেছে আর কি। তো সেটার জন্য তাকে ধন্যবাদ দিয়েছি। তৃতীয়ত হচ্ছে মহাসচিবকে ধন্যবাদ দিয়েছি যে দুনিয়ার সবচেয়ে বড় রেফিউজি ক্যাম্প রোহিঙ্গাদের যেটা কক্সবাজারে, সেখানে সেটা সে ভিজিট করেছে। এই বিষয়টা আবার একটা গ্লোবাল অ্যাটেনশন পাবে আমার বিশ্বাস। আপনি জানেন যে ইতিমধ্যে রোহিঙ্গাদের বিভিন্ন জায়গাতে যে ডোনারদের ফান্ড ছিল, ফান্ডিং কাট করা হয়েছে। এটা একসময় পার হেড $12 ছিল, এটা নিয়ে আমি আলাদা জিজ্ঞাসা করব। $8 আসছে, $6 চলে আসছে, এবং আরও কমানোর দিকে তারা যাচ্ছে। তো এইরকম একটা সময়তে উনি এই জায়গাটা ভিজিট করেছেন, প্রফেসর ইউনুস ছিলেন, ওনারা সবাই মিলে একসাথে ইফতার করেছেন, এবং রোহিঙ্গাদের যে আপনার দাবি দাওয়াগুলো দেখলাম, যে তারা সেফ রিটার্ন চাচ্ছে, তাদের এলাকায় ফিরে যেতে চাচ্ছে, এইটা যে আবার উনি রেজ করলেন, যে ওনাকে ধন্যবাদ দিয়েছি। এর বাইরে হচ্ছে আমাদের আলোচনার মূল জায়গাটা ছিল আসলে এই পরবর্তী যে আমাদের ট্রানজিশনটা চলছে, যেটাকে আমরা বাংলাদেশ 2 বলছি, দায় দরদের রাজনীতি, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে পুনর্গঠন, সেখানে জাতিসংঘ কোথায় কিভাবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিতে পারে, আমাদেরকে হেল্প করতে পারে। আমি পার্টিকুলারলি বলেছি হচ্ছে জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি নিয়ে, বিচার এবং আমাদের জবাবদিহিতার একটা জায়গা তৈরি করা। আমাদের প্রস্তাব ছিল জাতিসংঘের যে মানবাধিকার দপ্তর আছে তাদের একটা অফিস এখানে 2 থেকে 3 বছরের অস্থায়ী মেয়াদে খোলা যায় কিনা, কয়েকটা বিষয় ওভারসি করবার জন্য। একটা হচ্ছে যে এই বিচার প্রক্রিয়া যেটা চলছে আইসিটিতে, এটা আন্তর্জাতিক মান বজায় রাখতে পারছে কিনা। কারণ আমরা ফ্যাসিবাদের আমলের বিচারিক প্রক্রিয়া থেকে তো আমাদেরকে আলাদা প্রমাণ করতে হবে যে আমরাও যদি যাচ্ছে তাই বিচার করি, যাচ্ছে তাই তথ্য প্রমাণ সাক্ষ্যের উপর ভিত্তি করে বিচার করি, তাহলে আমাদের ক্রেডিবিলিটি কম্প্রোমাইজড হবে। তো সেখানে জাতিসংঘ ওভারসি করতে পারে কিনা এটা। দ্বিতীয়ত হচ্ছে যে মানবাধিকার লঙ্ঘন যেটা হয়েছে গত 16 বছরে, সেই জায়গাগুলোতে কোথায় কোথায় কোন কোন ইনস্টিটিউশনের মাধ্যমে এটা হয়। মেইনলি হয় আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে, আমাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে, এবং আমাদের বিচার বিভাগের মাধ্যমে। এই 2-3টা প্রতিষ্ঠানই হচ্ছে মূলত মানবাধিকার লঙ্ঘন করে। এইগুলোকে কিভাবে রিফর্ম করা যায়, অথবা রিফর্মের যে প্রস্তাবনা আছে সেগুলোর ব্যাপারে তারা কোনোভাবে অ্যাসিস্ট করতে পারে কিনা। যদিও বিভিন্ন দেশের এক্সপিরিয়েন্সে দেখেছি যে মানবাধিকার দপ্তরের পার্মানেন্ট অফিস করার ব্যাপারে যথেষ্ট ক্রিটিক্যাল জায়গা আছে, এবং ওই ব্যাপারে আমিও একমত যে আমরা কোনো স্থায়ী অফিস চাই না, শুধুমাত্র একদম টার্মস অফ রেফারেন্স থাকবে এই জায়গাগুলোতে কেন্দ্র করে তারা যেন অফিস করে।
থার্ড হচ্ছে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে আপনার দিল্লির চোখ দিয়ে বাংলাদেশকে দেখার যে প্রবণতা পশ্চিমা শক্তিগুলো আছে, জাতিসংঘ মাঝে মধ্যে এইরকম রোল প্লে করে। এবং বিশেষ করে আমরা দেখেছি যে জাতিসংঘের যে বাংলাদেশে ইউএনডিপি অফিসটা আছে, এই ইউএনডিপি অফিসটা কাইন্ড অফ আওয়ামী লীগের রোল প্লে করেছে। সেখানে শেখ রেহানার ছেলে ববি গভর্নেন্স অ্যাডভাইজার হিসাবে কাজ করে, মানে সুশাসন বিষয়ক উপদেষ্টা। যেই লোকটা একটা আপাদমস্তক ক্রিমিনাল, একটা ফ্যাসিস্ট রেজিমকে দিনরাত সার্ভ করছে, সিআরআই নামে একটা প্রোপাগান্ডা মেশিনারি সে রান করে, $15,000 দিয়ে তাকে মাসে মাসে পোষা, এইটা জাতিসংঘের জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি প্রসেসের সাথে যায় না, এটা আমি বলেছি। অতএব শেখ পরিবারের যে 3 সদস্য এখানে কাজ করছে, জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন যখন আসবে, বিচার এবং স্বচ্ছতার প্রশ্ন, জবাবদিহিতার প্রশ্ন, তখন জাতিসংঘের প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে শেখ পরিবারের এই যে অলিগার্ক ছিল তাদেরকে এখান থেকে বের করতে হবে। দ্বিতীয়ত বলেছি ববির বউ আইওএমএ, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন, যেটা সেটাতে কাজ করে, ব্যাংকক বেস। থার্ড বলেছি পুতুলের কথা, যে হাইলি অযোগ্য একটা মেয়ে, যার এই কাজটা পাওয়ার কোনো যোগ্যতা ছিল না, বাংলাদেশে ফার মোর বেটার ক্রেডিবল ক্যান্ডিডেট ছিল, কিন্তু কম্পিটিশন দিয়েছে নেপালের একটা ভেরি হাইলি কম্পিটেন্ট লোকের সাথে। এবং বাংলাদেশ সরকারের স্টেট মেশিনারি টাকা পয়সা লবি লেনদেন করে হিউজলি ইনফ্লুয়েন্স করে এই পথটা সে বাগিয়েছে WHO-র। তো আমাদের পক্ষ থেকে আমরা দাবি করেছি যে স্বচ্ছতা জবাবদিহিতার জায়গা থেকে জাতিসংঘকে এই ক্লিনিং অপারেশনগুলো করতে হবে, এবং এই অ্যাপয়েন্টমেন্টগুলো কিভাবে হয়েছে সেটা পাবলিক করে দিতে হবে। যদি বাংলাদেশ রাষ্ট্র তার ফরেন মিনিস্ট্রি তার মেশিনারিকে ব্যবহার করে থাকে, সেটা এক্সপোজ করা দরকার। তারপরে হচ্ছে জাতিসংঘের মহাসচিবের অফিসে ইন্ডিয়ান বেশ কিছু অ্যাডভাইজার আছে বাংলাদেশ বিষয়ে। আমরা এটার ব্যাপারে কথা বলেছি যে যারা দিল্লির চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে বাধ্য করছে, সেই কনসালটেন্ট এবং অ্যাডভাইজারদেরকে রিভাইজ করা দরকার, যে তারা আসলে জাতিসংঘের সাথে বাংলাদেশের যে মেম্বার স্টেটের রিলেশনশিপ, এইটাকে যদি সম্মানের সাথে স্বচ্ছতার সাথে এগিয়ে নিয়ে যেতে হয়, এইটা থাকার সুযোগ আছে কিনা। সেই জায়গাটাতে আমরা বলেছি যে আমরা তোমার কাছ থেকে একটা সিরিয়াস রিফর্ম ওভারহোলিং চাই। এটা আমাদের বক্তব্যের প্রেক্ষিতে উনি রাফলি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আপনাদের রিফর্ম, আপনারা আপনার দেশকে কিভাবে তৈরি করবেন, এটা একান্তই আপনাদের আভ্যন্তরীণ ব্যাপার, আপনারা কোন সুপারিশগুলো করবেন, কোনটা মানবেন, আপনারা ছোট সংস্কার, দ্রুত নির্বাচন, বড় সংস্কার, একটু বিলম্বিত নির্বাচন, এটা কি করবেন সেটা আপনারা ডিসাইড করবেন। এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। আর কথা প্রসঙ্গে আমরা ওনার ছাত্র জীবনের দু একটা কথা বলেছি। পর্তুগালের উনি যখন ছাত্রনেতা ছিলেন, বাম রাজনীতি করতেন, উনি ওখানকার সোশ্যালিস্ট পার্টির চেয়ারম্যান ছিলেন। এই যে জাতিসংঘ মহাসচিব যে আসলেন, ইনি সংলাপে সহায়তার কথা বলেছেন, জুলাই গণহত্যার বিচারের সহায়তা দিতে পারে বা সংস্কার উদ্যোগেও সহযোগিতা দিতে পারে, কিন্তু আসলে জাতিসংঘ এখানে কিভাবে ভূমিকা রাখতে পারে বা আদৌ দরকার আছে কিনা? খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্নটা, আদৌ দরকার আছে কিনা। মানে আমি গতকাল এই বৈঠকটা, ফুয়াদ ভাই ছিলেন, আমরা নিউজে যা দেখলাম, এখানে রাজনৈতিক দলগুলো ছিল, কিছু রাজনৈতিক দল, তারপর সিভিল সোসাইটির মানুষজন ছিলেন। যেটা গুরুত্বপূর্ণ আমাদের দৃষ্টি কেড়েছে বেশি, এটা আমারও, সেটা হচ্ছে এখানে সংস্কার কমিশনের চেয়ারম্যানরা ছিলেন। এখন জাতিসংঘের সামনে এই সংস্কারের আলাপ তোলা, এবং আমি যদি আরেকটু যোগ করি, এই বৈঠকটার পরে বিএনপি যে ব্রিফিং করেছে, বিএনপি মহাসচিব এবং একজন স্থায়ী কমিটির সদস্য দুজন মিলে, এবং আমি মহাসচিবকে বলতে শুনলাম যে ওনাদেরকে কেন ডাকা হয়েছে উনি বোঝেননি, একদম বুঝিনি শব্দটা ব্যবহার করেছেন। সংস্কারের কথা উঠেছে, এবং আমি পরে ব্রিফিং দেখলাম, আমি যখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে মহাসচিব, মানে জাতিসংঘের মহাসচিব ব্রিফ করছেন, সেখানেও কিন্তু কিছু কথা উনি বলেছেন, কারণ তার সামনে এগুলো প্রেজেন্টেড হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারের দিক থেকে এটা একেবারেই ঠিক হয় না। যেমন ফুয়াদ ভাই খুব গুরুত্বপূর্ণ কতগুলো তার পার্টি থেকে গুরুত্বপূর্ণ দাবি, যেগুলো জাতিসংঘকে দিয়েই করতে হবে, বিশেষ করে আওয়ামী পরিবারের ক্রিমিনালস, ওদের আসলে কেউ ক্রিমিনালের বাইরে আর কেউ, ওনার আশপাশে না, বহু দূরেও থাকা মানে মানুষজন সবই ক্রিমিনাল লোকজন। এটা চাওয়া। আমাদের একটা রিপোর্ট করেছেন তারা, এই রিপোর্টটা নিয়ে আমরা কি করতে পারি, বিচারের প্রশ্নে জাতিসংঘ আমাদেরকে সাহায্যও করতে চেয়েছিল, অবশ্য তারা কন্ডিশন দিয়েছে। ভলকার তুর্ক বলেছেন যে আমাদের দুটো জিনিস পাল্টাতে হবে, সেটা হচ্ছে ইন অ্যাবসেন্সিয়া, মানে একজন আসামির, অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার করা যাবে না, আর একটা হচ্ছে মৃত্যুদণ্ড থাকা যাবে না, তাহলে কিন্তু তারা আমাদেরকে সেটা দিয়েও সাহায্য করতে পারে। সো আমরা এটা রেখেও যদি তাদের সাহায্য পেতে পারি কিনা, সো এগুলো নিয়ে জাতিসংঘের সাথে আমাদের এনগেজমেন্ট ইজ রাইট। এবং আমাদের রোহিঙ্গা ইস্যু নিয়ে উনি নিজে ওখানে বলেছেন ওনার ব্রিফিংয়ে যে এটা নিয়ে আবার একটা গ্লোবাল
আগ্রহ যাতে তৈরি হয়, এগুলো ঠিক আছে। কিন্তু আমরা কি এমন জায়গায় চলে গেলাম যে আমাদের সংস্কার নিয়েও এখন জাতিসংঘকে বলতে হবে এবং জাতিসংঘের সামনে রেখে এই আলাপটা করতে হবে? এতে না আমরা আমাদেরকে আন্ডারমাইন করেছি। আগে হলে করতাম না। যেমন জাতিসংঘ কিন্তু দূত পাঠিয়েছে বিভিন্ন সময়, যখন দুটো দল একেবারে মারাত্মক সাংঘর্ষিক পরিস্থিতিতে গিয়ে দেশটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তখন কিন্তু এই ঘটনা ঘটেছে। সেটা একটা ব্যাপার। 2006 সালের নির্বাচনের আগে হয়েছে, 96-তে হয়েছে, জাতিসংঘ থেকে দূত এসছে, এটা হতে পারে। কিন্তু তার মানে কি জাতিসংঘের এখন মহাসচিবকে রেখে কথা বলার মানে কি এই যে আমরা এখন ওই জায়গায় চলে গেছি? উত্তর হচ্ছে না। আর একটা কথা একটু মনে রাখা দরকার, ক্লিয়ারলি বলবো, কোনো দল কোনো সংস্কার যদি না মানে আপনি তাকে জোর করতে পারেন না, ফুল স্টপ। একটা ডেমোক্রেটিক প্রসেসে একটা জিনিস নিয়ে কেউ আপত্তি করতে পারবে না। সেবার আমাদের ওই সংকটটা আগে হয়েছিল, একটা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচন। এটা নিয়ে যদি কেউ দ্বিমত করে, তার উপরে আমরা সবাই মিলে তীব্রতম চাপ তৈরি করবো, এবং আপনি গণতান্ত্রিক ব্যবস্থাতেই থাকতে পারবেন না যদি আপনি নির্বাচন ম্যানিপুলেট করেন। সো এটা নিয়ে মধ্যস্থতা সহ যাবতীয় হতে পারে। কোনো দলকে বলতে পারে না যে না আমি এটা করবো না, আমি এটা মানি না। সংস্কার তো একটা পলিটিক্যাল ইডিওলজি এবং ফিলসফির ব্যাপার। 70 অনুচ্ছেদ আমি পাল্টাবো, ধরুন আমি উদাহরণ দিই, জামাত তো 70 অনুচ্ছেদ পাল্টানোর কথা বলে না। আপনি কি ওকে ঘাট ধরে এবার বলতে পারেন যে না তোমাকে 70 অনুচ্ছেদ মানতে হবে? না। আমি ওনাদের সাথে টকশোতে জিজ্ঞেস করেছি, খুব ভালো উত্তর পেয়েছি তা বলছি না, কিন্তু ওনাদের তো ফিলসফি তাই, হতেই পারে। আপনি সংস্কার চান না, তো এখন আপনি সংস্কারের জন্য চাপ তৈরি করছেন জাতিসংঘ ইনডিরেক্টলি, এই চর্চাটা ভালো হলো না। আমরা নিজেরা কথা বলবো সংস্কার কদ্দূর কী করব, এবং কোনো দল যদি বলে এই যে 6টা সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে বা সুপারিশ নিয়ে মূলত আলোচনা হচ্ছে, ওনারা যদি বলেন যে আমরা একটাও মানি না, আপনি তাকে কি অ্যাকিউজ করতে পারেন? এটা কে করবেন? ফুয়াদ ভাইরা করবেন। ধরেন কোনো দল বলল না, কিন্তু ওনার দল তখন ভোটের মাঠে সেই দলকে এইসব দিয়ে কিন্তু চেষ্টা করবেন ঘায়েল করতে, কারণ উনি চান যে উনি জনগণের সাথে কানেক্টেড হবেন, উনি ওনার দলটা কেন ওই দলের চাইতে ভালো সেটা সেল করার জন্য আলাপগুলো আনবে। কিন্তু বাকি কেউ যদি কিছু না মানে, এটা নিয়ে খুব জোরাজোরির কিছু নাই, এটা নিয়ে প্রবলেমের কিছু নাই। এখানে আমি মনে করি সরকার খুবই স্ট্র্যাটেজিক একটা ভুল করেছে, এবং সরাসরি যদি বলি, যেহেতু বিএনপি সংস্কারের প্রশ্নে একটু রিল্যাক্টেন্ট, কম সংস্কারের কথা ওপেনলি তারা বলছে, বিএনপির উপরে খানিকটা চাপ তৈরি করার জন্য এটা করা হয়েছে বলে। জি, অনেক ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ। যেটা আপনি বলছিলেন জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলাপ হচ্ছিল, তিনি তার ছাত্র জীবনের কথা বলছিলেন, সেটা যদি একটু বলে, যে জন্যে উনি এসেছেন প্রথমে রোহিঙ্গা ইস্যুতে, ওনার এই আশা কতটা প্রভাব ফেলবে, এবং আমরা আসলে কোনো আশার আলো দেখতে পারবো কিনা রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে? উনি ওনার বক্তব্যে যেটা মানে যে বিষয়গুলো উনি বলেছেন তার ভিতরে একটা হচ্ছে যে যেটা আপনাদের আভ্যন্তরীণ বিষয় সেটা আপনারা আভ্যন্তরীণভাবে আলোচনা করি, আপনারা ঠিক করবেন। ওনার বক্তব্যে মনে হয় নেই যে উনি কোনোভাবে ইন্টারফেয়ার করবেন এখানে কোনটা সংস্কার হবে, কবে নির্বাচন হবে। ওনার বক্তব্যে এগুলো অ্যাবসলিউটলি কিছুই আসে না, এটা অ্যাবসলিউট উনি বলে দিয়েছেন, এটা আপনাদের ইন্টারনাল ব্যাপার। উনি ওনার ছাত্র জীবনে পর্তুগালে, উনি পর্তুগালের মানুষ, উনি পর্তুগালের প্রাইম মিনিস্টার ছিলেন, বাম রাজনীতি করেছেন লম্বা সময়, ওখানকার যে সোশ্যালিস্ট পার্টি ছিল পার্টির চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে উনি ইউনাইটেড নেশনসের যে রিফিউজি রিলেটেড যে হাই কমিশন, ওইটার হাই কমিশনার ছিলেন। তো ওনার বর্ণাঢ্য ক্যারিয়ার আছে আর কি। তো উনি ওনার নিজের প্রসঙ্গেই বলছিলেন যে ওই পর্তুগালের যে পরিবর্তন, কলোনিয়াল এরা থেকে ফিরে আসা, মিলিটারির ভিতরে এই গল্পগুলো বলছিলেন, এবং তারপরে তারা যে চেঞ্জগুলো করেছেন, রিফর্মগুলো করেছেন, এখন সেই রিফর্মগুলো আমাদের ওখানে কিছু কিছু কাজ করতেছে, কিছু কিছু কাজ করে নাই। এখানে অনেক দ্বিমত ছিল, অনেক একমত ছিল। আবার অনেকে মনে করছেন ওই কাজটা তখনই করা দরকার ছিল, এখন করা হয়নি কেন। আবার তখন করা হয়েছে, এখন অনেকে সমালোচনা করছেন যে এটা তখন করা ঠিক হয়নি, এটার জন্য আমাদের জাতিকে সাফার করতে হয়েছে। তো আপনাদের এই ট্রানজিশনে এই মতামতগুলো, ভিন্ন মতগুলো আসবে। আপনারা কোন মডেল ফলো করবেন? পর্তুগাল জিনিসটা কাজ করেছে, এটা বাংলাদেশে আনলে যে কাজ করবে ব্যাপারটা তা না, আবার বাংলাদেশেরটাও পর্তুগালে নিয়ে গেলে কাজ করবে তাও না। তো উনি এই এক্সাম্পলগুলো দিয়েছেন মোটা দাগে। রোহিঙ্গাদের বিষয়ে উনি আসলে তেমন বড় কিছু বলেন নাই, বাট উনি বলেছেন যে এটা নিয়ে উনি কনসার্ন, যেটা এর আগে উনি পাবলিকলি যেটা বলেছেন, ইন্টারন্যাশনাল কমিউনিটির দৃষ্টি আকর্ষণ কীভাবে করা যায়। আমি যতটুকু জানি যে বাংলাদেশ সরকারও এখন একটা রোহিঙ্গা কনফারেন্স করার কথা ভাবছে খুব শীঘ্রই। দিন তারিখ ঠিক করেছে কিনা আমার জানা নাই, বাট 1-2 মাসের ভিতরে তারা একটা মোটা দাগে একটা বড় রোহিঙ্গা কনফারেন্স করবে। এইটা একটা হতে পারে যে এইটা ওই কনফারেন্সের একটা কাইন্ড অফ এ পিআর আর কি, গ্লোবালি বিষয়টাকে তার অ্যাটেনশনে আনলো। উনি ইউএনএ ফিরে যাবেন, আমার বিশ্বাস যে উনি ওনার অফিসার এবং ওনার
টিমকে উনি ব্রিফ করবেন এই বিষয়ে কি করা যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমাদের টেকওয়ের জায়গাটা হচ্ছে যে আমাদের গণ অভ্যুত্থানের যে জায়গাতে জাতিসংঘের অ্যাসিস্ট্যান্স পাওয়া সম্ভব, যেখানে যেখানে জাতিসংঘ আমাদেরকে আমাদের স্টেবিলিটির ব্যাপারে হেল্প করতে পারবে, যেখানে আপনি জানেন যে আমাদের ব্যাপারে এখন প্রচুর ডিসইনফরমেশন মিসইনফরমেশন ক্যাম্পেইন চলছে, ইন্ডিয়া লেড একটা পারসিস্টেন্ট প্রপাগান্ডা চলছে, সেরকম একটা জায়গা এবং সময়ে যখন ওনার মতো মানুষ এসে অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোর সাথে বসে, এইটা আমাদেরকে একটা লেজিটিমেসি দেয় যে হ্যাঁ আমরা একটা ট্রানজিশনের দিকে যাচ্ছি এবং কালেকটিভ উইলের উপরে ভিত্তি করে আমরা এই ট্রানজিশনটাকে সাকসেসফুল করব। এবং মিসইনফরমেশন ডিসইনফরমেশন ক্যাম্পেইনটা যে ফেল করছে এটা তার একটা প্রমাণ আর কি। তো সেই জায়গাতে আমি মোটা দাগে এটাকে ইতিবাচকভাবে দেখি এবং এটাকে যেন কোনোভাবেই কোনো পক্ষ আভ্যন্তরীণভাবে কোনো ফর্মে ইন্টারফেয়ারানোর চেষ্টা না করে, সেটা আমাদের জাতীয় কল্যাণের জন্য জরুরি। জি, আমি ডাক্তার জাহিদুর রহমান, আপনি তো রোহিঙ্গা সমস্যার কথা তো জানেন যে যখন এই 2017-তে যখন আসলো ইনফ্লাক্সটা, তখন তো আমাদের যিনি ছিলেন দায়িত্বে তিনি তো নোবেল পুরস্কারের স্বপ্ন দেখেছিলেন। এরপরে তো দ্বিপাক্ষিক আলোচনা হলো, একজনকেও ফেরত পাঠানো যায়নি, বরং এখন আরও আসছে। তো এখন আমাদের এই যে দ্বিপাক্ষিক আলোচনা মাধ্যমে কি আসলে সমাধান করা সম্ভব হবে? মোটেও না, সিচুয়েশন এখন আরও অনেক বেশি জটিল। আচ্ছা, তার আগে অ্যান্থনি গুতেরেস কেন এসছেন সেটা একটু বলি। আমরা এন্ডোর্স হয়েছি, উইচ ইজ রাইট। উনি ওনার ব্রিফিংয়ে একটা ইন্টারেস্টিং কথা বলেছেন, আসলে এটাই প্রধান কারণ তার আসার। উনি বলেছেন উনি প্রতি রমজানে, আমি ওনার আর ট্র্যাক রেকর্ড খুঁজে দেখিনি, এটা ওনার মুখে শোনা, উনি ব্রিফিংয়ে বলছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে, প্রতি রমজানে তিনি পৃথিবীতে যে কোনো জায়গায় নির্যাতিত অত্যাচারিত একটা মুসলিম জাতিগোষ্ঠীর সাথে ইফতার করেন, রোজা রাখেন, মানে উনি ফাস্টিং করেন, আমরা রোজা রাখেন এভাবে না বলে সিম্বলিকলি এটার গুরুত্ব আছে, রেখে তাদের সাথে দেখা করেন, তাদের প্রতি মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন। প্রতি রমজানে উনি এই কাজটা করেন। সো ইটস এ পার্ট অফ দ্যাট। কারণ এই মুহূর্তে রোহিঙ্গা আসলে অলরেডি বলেছেন যে এখন $6 হয়ে যেতে পারে বা গেছে প্রায়, মানে $6 মানে হচ্ছে দিনে 24 টাকা পার হেড, মানে দিনে 24 টাকা পার হেডে আপনি এক বেলাকে 24 টাকায়, মানে একটা শুধু একটা ডিম একটু ভাত আর ডালও আপনি অবস্থান করা 24 টাকা এক বেলায়ও হয় না, একটা মানুষের অ্যাটলিস্ট 3 বেলা খেতে হয়। সো এটা একটা মেজর ক্রাইসিস এবং আমি সাফল্যের কোনো সম্ভাবনা দেখি না, বলে ফেলা ভালো। আমাদের প্রধান উপদেষ্টা চমৎকার একটা স্পিচ দিয়েছেন, মানে যে ইমোশন এবং কম্প্যাশন নিয়ে উনি আসলে তাদের সাথে কথা বলেছেন চিটাগংয়ের ভাষায়, রোহিঙ্গা ভাষা আসলে চিটাগংয়ের ভাষায়। একটু অফ টপিক হলে যোগ করে রাখি, ওরা চিটাগংয়ের ভাষা বলাতে না আবার একটু অন্য হিসাব নিকাশ হতে পারে আর কি। মিয়ানমার সবসময় বলে যে এরা চিটাগংয়ের লোক, ওরা ওখানে গিয়ে আছে, এরা বাঙালি, এরা আমাদের দেশের লোক না। সো এটার একটা নতুন যুক্তি তারা পেয়ে বসতে পারে। হোয়াট এভার, উনি আগামী ঈদের কথা বলছেন, যদি হয় খুব ভালো হবে আশা প্রকাশ করছেন। কিন্তু গুতেরেস তার ব্রিফিংয়ের পর একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন, তো উনি খুব ক্লিয়ারলি বলেছেন যে আর্লি কোনো তাদের ডিগনিফাইড রিটার্ন উনি দেখেন না। আসলে এটা হবে না। এখন সমস্যাটা বলছে এখন আরও বিপদ বেড়ে গেছে। কারণ হচ্ছে এতদিন পর্যন্ত, বেশ আগ পর্যন্ত যখন প্রথম আসে তারা, তখন তো একটা অথরিটি ছিল যে কোন অথরিটির সাথে আপনি কথা বলবেন। এখন বড় সমস্যা দাঁড়িয়ে গেছে মিয়ানমারে অথরিটিকে, বিশেষ করে যে প্রভিন্সের সংকট, এটা রাখাইন বা আরাকান আগে ছিল, এই প্রভিন্সের অথরিটি এই মুহূর্তে আরাকান আর্মি। আমি এই মুহূর্তে কথাটা বলছি কারণ এই ঘটনা মিয়ানমারের ইতিহাসে বহু দফায় হচ্ছে। 80s একবার প্রায় পুরো মিয়ানমার, আবার এর ঠিক এখন যা দেখছি বিভিন্ন জাতিগোষ্ঠী দখলে চলে গেছে, ওদের কেন্দ্রীয় সরকার বলে কিছু ছিল না, বাট দে রিগেইন দ্য কন্ট্রোল। সুতরাং আপনি আসলে কি করবেন এই মুহূর্তে, সিচুয়েশন ইজ ভেরি টাফ। আমার কাছে মনে হয় এখানে সবচেয়ে বড় রোল এখনও প্লে করতে পারে চায়না। কারণ চায়না খুবই ব্রিলিয়ান্টলি, মানে তারা জান্তার সমর্থনেও আছে, তারা আরাকান আর্মির সমর্থনেও আছে। তো আমাদের প্রধান উপদেষ্টা চায়না যাচ্ছেন এবং আমি যদি সেখানে যদি কোনো, আপনি যেটা বললেন, রোল তো প্লে করতে পারে চায়না, কিন্তু এই দ্বিপাক্ষিক সমস্যার যে ইয়েটা ফর্মুলা, এটা তো চায়নারই দেয়া। চায়না দেয়, কারণ তখন চায়না, আমি ওই জায়গায় আসছি, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। 17 সালে যখন সারা পৃথিবীর মনোযোগ আমাদের প্রতি, আমি লিখেছিলাম এটা নিয়ে, মানে স্টুপিড ডিপ্লোম্যাসি, মানে এত স্টুপিড ডিপ্লোম্যাসি কেউ দেখেনি। ওটা স্টুপিড না, এটাকে আমরা দূর থেকে স্টুপিড বলবো। তাদের জায়গা থেকে এটা অতি চালাকি, কারণ শেখ হাসিনা চেয়েছিলেন সামনে নোবেল প্রাইজ ডিপ্লোম্যাসি। এবং আরেকটা ব্যাপার আছে, 18 নির্বাচন সামনে আছে।
সো তিনি চেয়েছেন ভারত তো তার পক্ষে আছেনই, চায়নাকেও তার পক্ষে নিয়ে আসা। দেন চায়না প্রেসক্রাইব দ্যাট। সারা পৃথিবীর মনোযোগ যখন আমাদের দিকে, তখন আমরা ওই সোকল্ড একটা অ্যারেঞ্জমেন্ট সাইন করলাম। তার আগে কিন্তু ওয়াং ই এসছিলেন বাংলাদেশে, মিয়ানমারে, এবং তাদের প্রেসক্রিপশনে হয়েছে। এবং 18 সালের তথাকথিত নির্বাচনের পর চায়নার দূত সোনার নৌকা নিয়ে অভিনন্দন জানিয়ে গিয়েছিল। সো রিয়ালিটি ইজ ডিফারেন্ট। এবং আমি চায়নাকে একটা জায়গায় প্রশংসা করি, সে কিন্তু বাস্তবতা বোঝে। শেখ হাসিনাকে থাকার ক্ষেত্রে বাস্তবতা না বিজনেস বোঝে। হ্যাঁ, ওটাই বাস্তবতা। হ্যাঁ, বিজনেসের কারণেই বাস্তবতা বোঝে। শেখ হাসিনাকে ক্ষমতায় থাকার ক্ষেত্রে চায়না সিরিয়াসলি সাপোর্ট করেছে, এই কথা বলতে আমাদের কোনো দ্বিধা রাখার দরকার নেই। কিন্তু শেখ হাসিনা পতনের সাথে সাথে আপনি খেয়াল করবেন বিভিন্ন স্টেক হোল্ডার তাদেরকে তাদের দেশে নিয়ে যাচ্ছে, তাদের দূত বেগম জিয়ার সাথে, তাদের দূত জামায়াতের নেতার সাথে বসছেন। সো তারা ওই সম্পর্কটা করার চেষ্টা করছে। তো আমাদের যে সরকার প্রধান এখন আছেন, তিনি যদি এই ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি চান, চায়না তার স্বার্থ এবং এটাকে যদি আমাদের সাথে সম্পর্ক ডেভেলপমেন্টের একটা টুল হিসাবে মানে তাদের সামনে প্রেজেন্ট করতে পারেন, সম্ভাবনা আছে। কারণ চায়না এখন ইজ ভেরি ইগার। কারণ ইন্ডিয়া আমাদের সাথে যেহেতু নেগেটিভ অ্যাটিটিউড করছে, কোয়ার্সিভ অ্যাটিটিউড করছে, চায়না চাইবে যত বেশি সম্ভব আমাদের সাথে সুসম্পর্ক তৈরি করা। সেই ক্ষেত্রে আমি মনে করি চায়না যদি চায়, কারণ দুটো পক্ষকেই সে আসলে করে। আরেকটা জিনিস একটু যোগ করে রেখে শেষ করি, আরেকটা নতুন জটিলতা আসলে যোগ হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠী অ্যাজ এ হোল আরাকান আর্মির শত্রুতে পরিণত হয়েছে, যারা মিয়ানমারে রয়ে গেছে। কিছুদিন আগে রোহিঙ্গাদের যারা 5 লাখের মতো রয়ে গেছে, এই 5 লাখকে জান্তা বলেছে তোমরা আমাদের সাথে সাহায্য করো, কোলাবোরেট করো, তোমাদেরকে আমি নাগরিকত্ব দেব। তারা না এই পরাজিত হওয়ার আগে, আরাকান আর্মি দখল করার আগ পর্যন্ত কিন্তু জান্তার সাথে কোলাবোরেট করেছে। এই জিনিসটা আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের সম্পর্ক, যদি আরাকান আর্মি কিন্তু একসময় ঘোষণা করেছিল যে তারা তাদেরকে আলাদা জাতিগোষ্ঠী হিসাবে সম্মান দেবে, ফিরিয়ে যেতে দেবে, কিন্তু এখন যেহেতু তাদের এই ব্যক্তিগত সংঘাত তৈরি হয়ে গেছে, এটা আরেক নতুন জটিলতা। মানে জটিলতার পরে জটিলতা। বেশ ফুয়াদ, অপতথ্য বা মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশনের কথা আপনি বলছিলেন যে ইন্ডিয়ার যে প্রোপাগান্ডা, সেটা তো আমরা দেখছি। আপনি বলছেন যে এটা খুব একটা কাজ করছে না বা ফেল করেছে, কিন্তু আপনি এটা খেয়াল করেছেন কিনা যে ডক্টর ইউনূস বোধহয় এবার প্রথমবারের মতো অপতথ্যর বিষয়ে যা শঙ্কা প্রকাশ করেছেন। উনি বলেছেন যে জাতিসংঘ মহাসচিবের কাছে যেটা বলেছেন যে অপতথ্য ছড়ানো থেকে আমাদের রক্ষা করুন, বাকিটা আমরা সামলে নিতে পারবো। মানে অপতথ্য যে ঝামেলা তৈরি করছে, প্রধান উপদেষ্টা নিজেও এটা সে আশঙ্কার কথা বলেছেন। কিন্তু আমরা প্রথম কথা যে এই যে ইন্ডিয়ার যে মানে সেই ম্যাসিভ প্রপাগান্ডা, এর সাথে প্রো আওয়ামী লীগের যারা এই যে সোশ্যাল মিডিয়ায় দেশের বাইরে বসে বিভিন্ন রকম বয়ান, মিথ্যা কথা, মানে শেখ হাসিনা এসে গেল, এই এসে দখল করলো, বিভিন্ন তৈরি করছে, এটা আসলে কিভাবে আমরা কিভাবে ফাইট করতে পারি আর জাতিসংঘ এখানে কি ভূমিকা রাখতে পারে? ওটাতে যাওয়ার আগে একটু রোহিঙ্গা নিয়ে কথা বলি যে পৃথিবীতে যদি উদ্বাস্তু জনগোষ্ঠীর হিস্ট্রি দেখেন আমাদের নিয়ার পাস্টে, ধরেন 80s-এ আফগানিস্তানে যখন গৃহযুদ্ধ শুরু হয়ে গেল 79-এর পর থেকে অনওয়ার্ডস, এরপরে দেখেন যে প্রায় 3.5 মিলিয়নের মতো রেফিউজিস কিন্তু আপনার পাকিস্তানে চলে গেছে, যাদের এখন 3rd জেনারেশন পাকিস্তানে জন্মগ্রহণ করেছে এবং থাকছে। গত 6 মাসের ভিতরে দেখলাম পাকিস্তান প্রায় 6-7 লক্ষ আফগানিকে আপনার জোর করে ফেরত পাঠিয়েছে। এবং হিস্টোরিক্যালি যদি দেখেন যে রেফিউজি জনগোষ্ঠী কিন্তু আসার পরে তার দেশে ফিরে গেছে, এমন ঘটনা ইজ ভেরি রেয়ার। আমি ইংল্যান্ডে যেহেতু ইমিগ্রেশন, অ্যাসাইলাম, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল প্র্যাকটিস করেছি, বাংলাদেশেরও দেখবেন হাজার হাজার নাগরিক কিন্তু এই গত 16 বছরে অ্যাসাইলাম সিক করেছে ইউরোপ, আমেরিকাতে, বিভিন্ন জায়গাতে। আজকে তো আওয়ামী লীগ নাই, এখন কি ওই মানুষগুলো বাংলাদেশে ফিরে আসবে? তারা কি ব্রিটেনের লাইফ ছেড়ে এখানে চলে আসবে? ফ্রান্সের লাইফ ছেড়ে চলে আসবে? আসবে না। কারণ সবাই যার যার একটা কমফোর্ট জোনে সেটেল হয়ে যায়। মানে জীবনে কতবার আপনি মুভ করবেন, বয়স বেড়ে যায়, তো মানুষের জীবনের সময়টা তো অনেক অল্প। টার্কিশ রিয়েলিটি দেখেন, সিরিয়ার প্রায় ওভার 4 মিলিয়ন রিফিউজিস তারা এই সিভিল ওয়ারের সময় টার্কিতে চলে গেছে। তাদেরকে কি এখন ফেরানো সম্ভব? এখন তো আসাদ নাই, তারা কি ফিরে আসতেছে না। হ্যাঁ, 2-4 জন, 5 জন, 10 জন, 500-1000 লোক হয়তো ভেরি ইমোশনাল হয়ে দেশে চলে যাবে, দেশ তৈরি করবে, এটা সেটা। এবং দেখেন টার্কি বাস্তবে যেটা করেছে, তার একটা ভোটের রাজনীতিও আছে। এই 3.54 মিলিয়ন লোকদেরকে কিন্তু সে এরদোয়ান কিন্তু ভোটার বানায় দিচ্ছে, যেটা তার ইলেকশনে জিততে তাকে সাহায্য করছে। তো এইরকম যদি আপনি ইয়েমেনের সিভিল ওয়ার দেখেন, ফিলিস্তিন একটা বড় জায়গা,
ফিলিস্তিনের এই বিশাল জনগোষ্ঠী আপনার মিশরে, লেবাননে, সিরিয়াতে, আরব আমিরাতে, বিভিন্ন দেশে আপনার ছড়িয়ে ছিটিয়ে আছে। এই মানুষগুলো থার্ড ফোর্থ জেনারেশন ওখানে জীবনযাপন করছে। তারা কি কোনোদিন আবার গাজায়, পশ্চিম তীরে অথবা আল-কুদসে ফিরে আসবেন? সম্ভাবনা খুব কম আসলে। এই রিয়েলিটিগুলোকে নিয়ে আমাদের রোহিঙ্গা বিষয়ে আসলে একটা বাস্তববাদী, প্র্যাগম্যাটিক, কৌশলগত সিদ্ধান্তে যাওয়া দরকার। তা না হলে যদি আমরা লম্বা সময় তাদেরকে এখানে রাখি, এটা আমাদের জন্য ভূ রাজনীতির একটা হুমকি তৈরি করবে। তাহলে প্র্যাগম্যাটিক অপশন কি কি আছে আমাদের সামনে? আমাদের সামনে অপশন 3টা। মানে সবচেয়ে প্রত্যাশিত যেটা আমরা চাই সবাই, সেটা হচ্ছে তারা নিরাপদে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের তত্ত্বাবধানে তার দেশে ফিরে যাবে নাগরিক আকারে। মায়ানমার রাষ্ট্রকে বাধ্য করা হবে তাদেরকে নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে, এবং তারা আরাকানে ফিরে যাবে। এটা হলো রিপ্যাট্রিয়েশনটা হচ্ছে মোস্ট সুইটেবল অপশন আর কি। দ্বিতীয়টা হচ্ছে যে আপনার রিসেটেলমেন্ট। দুনিয়াতে যেটা হয় যে বিভিন্ন গরিব দেশ থেকে অথবা যুদ্ধ বিগ্রহের দেশ থেকে, ইরাকের থেকে, আপনি সিরিয়া থেকে দেখেন আপনার 1.5 মিলিয়ন রিফিউজি নিয়েছে জার্মানি, একাই নিয়েছে। তারপরে হচ্ছে নরওয়ে নিয়েছে, নেদারল্যান্ডস নিয়েছে, প্রচুর রিফিউজি নিয়েছে ইরাক থেকে, আফগানিস্তান থেকে। শ্রীলঙ্কাতে যখন গৃহযুদ্ধ চলছিল আপনার তামিলদের হাজার হাজার মানুষ যেভাবে ভারতের তামিলনাড়ুতে এসছে, ইউরোপ আমেরিকাতে তারা গেছে, হাজার হাজার নাগরিকরা পালিয়ে গেছে, অ্যাসাইলাম নিয়েছে। তো রিসেটেলমেন্ট একটা অপশন হতে পারে। কিন্তু বর্তমান যে সারা দুনিয়ার ভূ রাজনীতি, অর্থনীতির বাস্তবতা এবং ডান ঘরানার রাজনীতির যে উত্থান, ট্রাম্প মার্কা লোক অথবা ব্রেক্সিট হয়ে যাওয়া অথবা ভিক্টর অরবানের মতো লোক অথবা পুতিনের মতো লোক যারা রাইট উইং পলিটিক্স করে, এই ঘরানার রাজনীতি আবির্ভাবের কারণে যেটা হচ্ছে যে রিসেটেলমেন্টের যে একটা লিবারেল অ্যাপ্রোচ আছে অ্যাসাইলাম অথবা ইমিগ্রেন্টদেরকে নেয়ার, সেখানে ঘাটতি আছে। এর সাথে যোগ হয়েছে অর্থনৈতিক রিয়েলিটি। এরপরে যোগ হয়েছে গত 20-30 বছরের মুসলিম দেশ থেকে মুসলমানদেরকে ইউরোপ আমেরিকাতে এনে ইন্টিগ্রেট করার একটা চ্যালেঞ্জ তারা ইউরোপিয়ানরা খুব ফিল করতেছে, যে ওরা ওই সমাজে পুরোপুরি মিশতে পারছে না। ওরা থাকছে, খাচ্ছে, ওখানে চাকরি করছে, লেখাপড়া করছে, কিন্তু বিয়ে করতে যাচ্ছে তার আগের দেশে, ওখান থেকে গিয়ে বিয়ে করে নিয়ে আসতেছে। তো এই যে কালচারাল মানে কন্ট্রাডিকশনগুলো চলছে, এটার কারণেও কিন্তু রিফিউজিদেরকে নতুন করে নেয়া, রিসেটেল করা মুসলিম কান্ট্রিগুলো থেকে তাদের এখানে রিজার্ভেশন আছে। তারপরে কিন্তু কিছু সেটেলমেন্ট হয়েছে মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, সৌদি আরবে। আমাদের এই রোহিঙ্গা জনগোষ্ঠীর একটা বিশাল অংশ ওখানে গেছেন। তাহলে এই যে 13-14 লক্ষ রোহিঙ্গা আছেন, তাদেরকে কি আসলে পুরোপুরি আমরা বিভিন্ন দেশে পাঠাতে পারবো? সম্ভব কিনা আদৌ? এর বাইরে যেটা থার্ড অপশন, সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন উইদিন। আমার বাংলাদেশেই তাদেরকে নাগরিক আকারে অথবা রেসিডেন্ট আকারে টেম্পোরারি মেয়াদ থেকে শুরু করে গ্র্যাজুয়ালি তাকে সেটেল করে ফেলা। 20-22 কোটি মানুষের দেশে 13-14 লক্ষ 15 লক্ষ মানুষ আপনার একদিনে হাওয়া হয়ে যাবে। আপনি নোটিসই করতে পারবেন না এই মানুষগুলো কোথায় চলে গেছে। এটা হলো আমার ডেনসিটির ক্যাপাসিটি। আমার ডেনসিটি আমার জন্য যেভাবে একটা সংকট, আমার ঘনত্ব, ঠিক আমার ডেনসিটি একটা ক্যাপাসিটিও তৈরি করে যা আপনি অ্যাবজর্ব করে ফেলতে পারবেন খুব তাড়াতাড়ি। সেইটা করাটার আবার বিতর্ক আছে, যে রাষ্ট্র আকারে রাজনৈতিক দল, জনগোষ্ঠী, বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজারের জনগোষ্ঠী, স্থানীয় পেশাজীবীরা, স্থানীয় অর্থনীতি, তারা স্থানীয়ভাবে কী কী সংকট তৈরি করবে, রিহ্যাবিলিটেশনের যে ক্রাইসিসগুলো আছে সেগুলো নিয়ে লম্বা আলাপ তর্ক করতে হবে। কিন্তু এটাই হচ্ছে লং টার্মে, দীর্ঘমেয়াদে সবচেয়ে বাস্তববাদী সমস্যা, মানে সমাধান। যদি আপনি জনগোষ্ঠীকে ওখান থেকে তুলে নিয়ে আসতে পারবেন, এখানে বার্মা অ্যাক্ট আছে, এখানে চীন এবং আমেরিকার ভূ রাজনীতি আছে, এখানে চীনকে কন্টেইন করতে গিয়ে আপনার বে অফ বেঙ্গল এবং সাউথ চায়না সিতে অ্যাক্সেস রেস্ট্রিক্ট করবার চেষ্টা করছে আমেরিকানরা, প্যাসিফিকে এবং ইন্ডিয়ান ওশানে প্রো ইন্ডিয়া এবং প্রো আমেরিকার যে পলিটিক্স আছে, কোয়াডস আছে, এই সকল পলিটিক্স মিলায় আমরা ভিকটিম হওয়ার সম্ভাবনা আছে। অতএব সেই জনগোষ্ঠী কিভাবে আমরা হ্যান্ডল করব, এটার একটা প্র্যাগম্যাটিক সলিউশনে যাইতে হবে। রিপ্যাট্রিয়েশন মানে ইনক্রিজিংলি একটা রিমোট রিয়ালিটিতে পরিণত হচ্ছে, যেটা সম্ভাবনা খুব ক্ষীণ হয়ে যাচ্ছে। জি, যে 1-2 লাইনে যদি অপতথ্যর কথা বলছেন। অপতথ্যের ব্যাপারে প্রথম কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ার জমানাতে আসলে অপতথ্য অথবা মিথ্যা তথ্য অথবা বানানো জিনিস টোটালি আপনি কন্ট্রোল কখনো করতে পারবেন না, নাম্বার 1। দ্বিতীয়ত হচ্ছে এটার সমাধানের একটা বড় জায়গা হচ্ছে দেশের নাগরিকদেরকে ভিজিলেন্ট করা, শিক্ষিত করা। আইটি এবং ডিসইনফরমেশন, মিসইনফরমেশনকে সিলেবাসভুক্ত করে ফেলা দরকার প্রাইমারি স্কুল থেকে, এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে আপনার বাবা মার সাথে লেখাপড়া করানো, যে এইটা আসলে জিনিসটা কী, এটা দরকার। থার্ড হচ্ছে স্টেট এবং সোশ্যাল ক্যাম্পেইন দরকার।
সামাজিক ক্যাম্পেইনের মধ্য দিয়ে এটা বোঝানো দরকার। ফোর্থ হচ্ছে এটাকে কন্টেইন করার স্টেটের মানে মানে অফেন্সিভ ওয়ারফেয়ার খেলতে হবে, যে অনলাইনে যুদ্ধ করবার জন্য রাষ্ট্রের প্রচণ্ড প্রস্তুতি দরকার। এবং আমার কাছে মনে হয়েছে যে সরকার আগের থেকে অনেক বেশি এটা বুঝতেছে। তারা বিভিন্ন ট্রেনিং করা, ইয়াংদেরকে প্রমোট করা এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল এজেন্সি থেকে কনসালটেন্টদের থেকে তারা জিনিসটাকে বোঝার চেষ্টা করা, এগুলো তারা করছে। প্রফেসর ইউনূসের পার্টিকুলার যে কমেন্টটা আপনি করেছেন সেটা হচ্ছে ওটা যেটা আমি আমার বক্তব্যে গতকালকে বলেছি, যে ইন্ডিয়ান যে ডায়াসপোরা আছে, ইন্ডিয়ান যে লবি আছে, তারা ওয়েস্টার্ন প্রত্যেকটা ক্যাপিটালে হাইলি ইনফ্লুয়েন্সিয়াল লবি গ্রুপ তৈরি করে ফেলেছে। প্রথম দিকে দেখবেন যে গুতেরাস থেকে শুরু করে জাতিসংঘের মনোভাব কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এত কমফোর্টেবল, এত ফ্রেন্ডলি ছিল না। এটার একটা বড় কারণ হচ্ছে তার টিমে ইন্ডিয়ান বেশ কয়েকজন বাংলাদেশ বিষয়ক অ্যাডভাইজার আছে এবং যারা খুব ভালো মানুষ না, যাদের অ্যাডভাইস এবং তারা হাইলি লিঙ্কড বাংলাদেশের আওয়ামী ঘরানার লোকদের সাথে তারা কানেক্টেড, তাদের সাথে পার্সোনাল রিলেশনশিপ, বোঝাপড়ার সম্পর্ক আছে, লেনদেনের সম্পর্ক আছে। তো সেই জায়গাটাতেই আমার মনে হয় প্রফেসর ইউনূস সেক্রেটারি জেনারেল জাতিসংঘের ওনাকে বোঝানোর চেষ্টা করেছে, আপনি আপনার অংশ থেকে আমাদেরকে হেল্প করেন, বাকিটা আমাদের অংশ থেকে আমরা ডিল করব। যে অপতথ্য নিয়ে যদি আপনি বিশেষ করে ইন্ডিয়ান ডায়াসপোরা বা তাদের যে ভূমিকা, আমি তার আগে মানে একটু গ্লোবাল পার্সপেক্টিভ যদি দেখি, মানে আমরা এমন একটা পৃথিবীতে ঢুকে গেছি, মানে পোস্ট ট্রুথ ওয়ার্ল্ড বলে না, মানে এখন সত্য মিথ্যার ব্যারিয়ারটাই ভেঙে গেছে, কোনটা সত্য কোনটা মিথ্যা। প্রথম কথা হচ্ছে ফ্যাক্টের অবজেক্টিভ, ট্রুথ অবজেক্টিভ এটা বলা হয় সবসময়, কোনটা আসলে সত্য এটা বলা কঠিন। আপনি আমাকে একটা এখন কথা বললেন, সত্য বের করা তো অনেক বড় ইনভেস্টমেন্ট না করলে সত্য বের করা আর সেটা যায়। সত্য আসলে হয়তো কোনোদিনও হবে না, কিন্তু ফ্যাক্টস বের করা যায়। ফ্যাক্টস, কিন্তু ফ্যাক্টসও এখন আসলে পোস্ট ট্রুথ ওয়ার্ল্ডে এমন হয়ে গেল, এবং বিশেষ করে আমরা যখন ডিপ ফেকের যুগে প্রবেশ করেছি, আমাদের ভয়েস, আপনি একটা ছবি দিয়ে মোবাইল অ্যাপে কাজ চালানোর মতো ভিডিও, কোনো একটা ভিডিওতে কেউ একজন আছে, আপনার একটা স্টিল ছবি দিয়ে ওই ভিডিওতে আপনি আছেন দেখিয়ে দেওয়া যায়। সো আমাদের মতো খুবই কম শিক্ষিত একটা সোসাইটিতে এর ইম্প্যাক্ট কী হতে পারে আমরা বুঝি। আচ্ছা, আমরা কম পড়াশোনা করেছি, আমরা এত সচেতন না। আমরা যদি একটু পেছনে যাই, হিলারি ক্লিন্টন ট্রাম্পের সাথে যে নির্বাচনে হারলেন, সেবার ডিসইনফরমেশনের জন্য রাশাকে সিরিয়াসলি অ্যাকিউজ করা হয়েছে এবং ট্রাম্পকে ইমপিচও করা হয়েছিল এই অভিযোগে, তাই না? আচ্ছা, রিসেন্ট উদাহরণে আসি। রোমানিয়ার ইলেকশনে কালিন জর্জেস্কো বলে এক ভদ্রলোক, আলট্রা রাইট এবং ভেরি প্রো পুতিন, আমি রাশা বলছি না, পুতিন, সে তো ফার্স্ট রাউন্ডে জিতে গিয়েছিল। ওদের হাইকোর্ট তাকে পরবর্তীতে নির্বাচনে সেকেন্ড রাউন্ড থেকে বার দিয়েছে, কারণ একই, ডিসইনফরমেশন ছড়িয়ে তাদের জনগণের মধ্যে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে, জর্জেস্কো জিতে যেত এবার সেকেন্ড রাউন্ডেও। তারই আর সুপ্রিম কোর্টের যে রায় আছে সেটা নিয়ে ডিবেট আছে, আমি সেই ডিবেটে ঢুকছি না। তাহলে আমরা খেয়াল করি ইউরোপ আমেরিকার মাটিতেও ডিসইনফরমেশন দিয়ে এত কিছু ঘটানো যাচ্ছে। চ্যালেঞ্জ ইজ ভেরি হাই আমাদের মতো দেশে। এখন ঝুঁকিটা কোন জায়গায়? ভারতে যে সাধারণ মানুষজন আছে সে তো তার মিডিয়া দেখবে, ভারতের মেইন স্ট্রিম মিডিয়াও যেভাবে ডিসইনফরমেশন ছড়িয়েছে বাংলাদেশ সম্পর্কে, এবং সেটা যে কত বড় প্রভাব আমি নিজে দেখেছি। আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। শেখ হাসিনা পতনের মাস দুয়েক পর দ্য গার্ডিয়ানের একজন জার্নালিস্ট বাংলাদেশে এসেছিলেন, ব্রিটিশ একজন হোয়াইট উইমেন। তো আমাকে একজন বলল, আপনার সাথে একটু বসবেন উনি, আপনি বাংলাদেশ সম্পর্কে একটু ওনাকে ব্রিফ করেন, যা যা হয়েছে কীভাবে, আপনার টেকটা আপনি একটু বলেন। সো আই হ্যাড আ ভেরি লং মিটিং উইথ হার, প্রায় 1.5-2 ঘন্টা। তো উনি ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করছিলেন। শেখ হাসিনা তাকে ভিসা দেয়নি, উনি অনেক বছর আসতে চাইছিলেন, আসতে পারেননি। আসার আগ পর্যন্ত তিনি বাংলাদেশ সম্পর্কে যা জানলেন থ্রু ইন্ডিয়ান মিডিয়া, ওনার মনে হয়েছে বাংলাদেশে কোনো রকম কোনো গভর্নমেন্ট নাই, পুরোপুরি একটা স্টেটলেসনেস পরিস্থিতি আছে। উনি আসার পর শুধু ঢাকায় না, উনি আরও বেশ কিছু জায়গায় ঘুরে টুরে এসে বললো, আমি তারপর সাহস করে এসেছি, বাংলাদেশে কিছু বন্ধু ছিল তাদের কাছে, কিন্তু ওনার কাছে মেসেজ ছিল বাংলাদেশে শেখ হাসিনা যাওয়ার পর এটা একটা টোটাল অ্যানার্কি, কোনো সরকার নাই, এখানে মাইনরিটিদেরকে সকাল বিকাল যে কোনো জায়গায় হত্যা করা হচ্ছে। উনি নিজে অনেক মাইনরিটির সাথে কথা বলে আমাকে রেফার করছেন যে আমি এই কারণে আমি অনেকের সাথে কথা বললাম, আমি দেখলাম যে খুব মাইল্ড কিছু ইনসিকিউরিটির বোধ থাকবে, মেজরিটির ক্ষেত্রে তাদের মধ্যে এরকম কোনো প্রবলেম। তো তাহলে ডিসইনফরমেশন কতটা এফেক্টিভ আমি দূরে সরিয়ে রাখি। ভারতেরও যে সাধারণ নাগরিকরা আছেন তাদের সাথে তো আমরা যোগাযোগ চাই,
আমরা এতদিন কি বলেছি, আমাদের জনগণের সাথে জনগণের সম্পর্ক হবে, জনগণ পরস্পর করবে। সো ওদের জনগণেরও তো একটা হেট্রেড তৈরি হওয়ার প্রবাবিলিটি আমাদের প্রতি আছে। এবং আমাদের সবচেয়ে বড় যে ঝুঁকি, ভারতে যেহেতু একটা হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ক্ষমতায় আছে, ওর রাজনীতির জন্য বাংলাদেশের মাইনরিটি, বিশেষ করে হিন্দুরা টর্চার্ড হবে, এটা তার রাজনীতির জন্য প্রয়োজন। সুতরাং হোক না হোক ও এই ন্যারেটিভ তৈরি করবে। এখন আমি আসলে মানে জাতিসংঘ বা আর কে কত ফ্যাক্ট চেক কে কী করবে, আমি না আসলে খুব আশাবাদী নই, কারণ এই জিনিসগুলো এত ওয়াইড স্কেলে হয়। আমার কাছে মনে হয় তারা তাদের কাজ করুক। আমি সবসময় একটা কথা বলেছি যে আমরা আমাদের জায়গা থেকে আমাদের ন্যারেটিভটা নিয়ে যাওয়া। আমি ফুয়াদ ভাইয়ের সাথে এইটা নিয়ে আলাপ করেছি, যেমন ধরুন আমরা ব্যক্তিগত পর্যায়ে আলাপ করেছি, এটা আমি একটু অন রেকর্ডই বলি। চিন্ময় ইস্যুর পর যখন অনেক ঘটনা ঘটছে, কেউ যদি বাংলাদেশে কি ঘটছে শুনতে চায়, এখন কিন্তু পড়ার যুগ না। আপনার সাথে আজকে শুরুর আগে এই আলাপটা হচ্ছিল, বাংলাদেশে কিছু ইংরেজি নিউজ আউটলেট আছে, তারপর আপনি সার্চ দেন কয়টা বাংলাদেশি আসে আর কয়টা ইন্ডিয়ান আসে। আর যদি আপনি কিছু শুনতে চান, আপনার ইন্ডিয়ান আউটলেট ছাড়া কোনো গতি নেই আসলে। আমরা এতটাই ইনকেপেবল, আমি কথাটা বলতে দ্বিধা করছি না। ভারতের সাথে আমরা নো ম্যাচ, ফুল স্টপ। ওর সাথে ফাইট করব আমরা। ভারতের সফট পাওয়ার ডায়াসপোরারা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, তাদের মেইন স্ট্রিম গ্লোবাল যে মিডিয়াগুলোতে তাদের অবস্থানগুলো। সো এখন আমরা ফাইটটা অ্যাটলিস্ট শুরু করার চেষ্টা করতে পারি। আমাদের দেশ থেকে আমরা আমাদের ইংরেজিতে বলা লেখা এগুলো চালানো উইথ ডকুমেন্টস, এবং তাদের যে ইনফরমেশন আছে, তাদের যে ন্যারেটিভ আছে, সেটাকে ডিবাঙ্ক করার মাধ্যমে ভারতীয় জনগণের সাথে আমাদের আসা যাওয়া, আমাদের ওখানে যাওয়া দরকার, আসা দরকার। তারা এভাবেই আসলে এই জিনিসগুলো করা যেতে পারে, এবং এটা খুবই পেইনস্টেকিং কাজ, এবং ফাইটটা আনবিলিভেবল। ভারতের মতো একটা দেশের সরকার, ধরেন বিজেপি ক্ষমতায় নেই, কিন্তু বিজেপিতে একটা মারাত্মক সামাজিক শক্তি আরএসএস এর সূত্রে। সো ওর সাথে ফাইট কিন্তু আমাদের, এবং এটা বহু বছর। বিজেপি হতেই পারে আগামী নির্বাচনে ক্ষমতায় থাকবে না, কিন্তু 100 বছর হচ্ছে আরএসএস এর এই বছর। সেই সংগঠনটা থেকে যাবে, তারা সোসাইটিতে যেভাবে স্প্রেড করেছে, এটা ভবিষ্যতে এই ফাইটটা আমাদের করে যেতে হবে। ইটস এ ভেরি টাফ ফাইট। আমরা এই পর্যায়ে শেষ করি। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর জাহিদুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন।